আজ বিজয়া দশমী, বিসর্জনে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। মন্দিরে মন্দিরে সিঁদুর খেলার ধুম। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির নেতারা। অস্থিতিশীলতার জন্য দায় চাপালেন আওয়ামী লীগ ও ভারতের উপর। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। আরও ২-৩ দিন বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর। এবং ফ্লোটিলার ৩০ নৌযানের গাজামুখী যাত্রা অব্যাহত। বহর থেকে ২ শতাধিক অধিকার কর্মী আটক। ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই শারদীয় দুর্গাপূজার খবর। অঞ্জলি আরতি, পূজা অর্চনার শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। সকালে শেষ হয় দশমীর বিহিত পূজা। বিজয়ার শোভাযাত্রা শুরু হবে বেলা ৩টা থেকে। এর আগে মহানগরীর অনেক স্থানের মণ্ডপ থেকে প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে। বুড়িগঙ্গায় বিসর্জন ঘাটে নিরঞ্জন হবে সন্ধ্যা নাগাদ। জিনিসপত্রের মধ্যে দিয়ে মা চলে যাচ্ছে, এটার জন্য মন খারাপ হয়ে গেছে। প্রতি বছর মা আমাদের মাঝে ফিরে আসুন এবং দেশ দশের মঙ্গল করুন, সবাই যাতে ভালো থাকে সেই প্রার্থনা মায়ের কাছে করি। মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা যেন সকল ধর্মের লোক একসঙ্গে এই বাংলাদেশে মিলেমিশে থাকতে পারি। দর্শক, বিজয়া দশমীর আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে নাহিদ সিরাজি নিম্মি এবং রাজশাহীর আলুপট্টি পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান শ্যামল। ভক্তদের ভিড় সহ প্রত্যাশার কথা জানাতে শুরুতেই আমরা চলে যাব নিম্মির কাছে। নিম্মি, আমাদেরকে আপনি জানান সেখানকার বর্তমান কি পরিস্থিতি? এই মুহূর্তে এখানে চলছে সিঁদুর উৎসব। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যত নারীরা রয়েছেন, বিবাহিত নারীরা সবাই কিন্তু এই সিঁদুর উৎসবে মেতে উঠেছেন এবং ইতিমধ্যে যেমন দেখছেন একটার পর একটা গান বাজছে এবং তারা কিন্তু আনন্দে আত্মহারা। এবং এই আজকে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি হয়ে গেল। এখন শুধু অপেক্ষা বিসর্জনের, এবং বিসর্জন হবে বিকেলে। তবে তার আগে একটু বলে নিই যে এই যে সিঁদুর খেলা, এটার তাৎপর্য তাদের কাছে কি? এটি মূলত হচ্ছে দেবী দুর্গার পায়ের কাছে এবং তার সিঁথিতে যে সিঁদুরটি রাখা হয় এবং সিঁথিতে যে সিঁদুরটি দেওয়া হয়, মূলত সেই সিঁদুরটি তারা নিজেদের, এই বিবাহিত যে নারীরা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী, তারা নিজেদের সংসারে যে শান্তি সুখ সেটি সমৃদ্ধি বৃদ্ধির জন্যই কিন্তু এই সিঁদুর খেলাটি করে থাকেন। এবং তারা দেবীর পায়ের কাছ থেকে সেই সিঁদুরটি নিয়ে তারা বছর তাদের কাছে রাখার জন্য সেটি কিন্তু সংরক্ষণ করেন এবং সেই সিঁদুর দিয়েই মূলত তারা এখানে সিঁদুর খেলাও অংশগ্রহণ করছেন। এবং একই সাথে আরো কিছু যদি বলে, আজকে কিন্তু সকাল বেলায় বিজয়া দশমীর সর্বশেষ যে আয়োজন ছিল সেটি হয়ে গেছে। সর্বশেষ পূজা যেটি ছিল বিহিত পূজা, সেটি হয়ে গেছে এবং এরপরে দর্পণ বিসর্জন হয়েছে, ঘট বিসর্জন হয়েছে। তারপরেই কিন্তু দেবী বরণের মাধ্যমে সিঁদুর খেলায় এসে আসলেই তাদের দেবী মা কিন্তু আজকে কৈলাসে ফিরে গেছেন। এবং এই সব শেষ, এখন এই আনন্দ উৎসব তাদের কাছে যদিও কিছুটা হলেও বিষাদগ্রস্ত তারা যে তাদের দেবীমা তাদের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু আসছে বছর আবার আসবে এই প্রত্যাশাও কিন্তু তাদের মনের মধ্যে রয়েছে। এবং অশুভ যে বিষয়টি বলা হচ্ছিল, দেবী এবার আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই রাজশাহীতে কিন্তু 462টি আসলে মণ্ডপে রাজশাহী জেলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী মহানগরে মোট 80টি মণ্ডপে আসলে এই পূজা মণ্ডপ। আমি একটু দেখাতে চাই এখানে যে
আজকে যে তাদের দশমী অর্থাৎ বিসর্জনের যে দিন, সেটা সকাল থেকেই কিন্তু আসলে দেবী দুর্গার পায়ে আলতা এবং মাথায় সিঁদুর দেওয়ার পরে তারা সিঁদুর যে খেলা, সেই সিঁদুর খেলায় কিন্তু মত্ত হয়েছিলেন। এবং সিঁদুর খেলা এখন দুপুর যেহেতু গড়িয়ে গেছে, মোটামুটি সিঁদুর খেলা শেষের পথে, কিন্তু এই সিঁদুর খেলা শেষেই আসলে বিকেল থেকে বিসর্জনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশেষ করে এই হিন্দু ধর্মাবলম্বী বা যারা সিনিয়র যারা আছেন বা যারা প্রবীণ হিন্দুরা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এইবার যে যেটা আপনার তারা যে তাদের দেবী দুর্গা, সেই দেবী দুর্গা যেখান থেকে আসছেন সেটা কৈলাস থেকে, অর্থাৎ যে কৈলাস থেকে এই মর্তে এসেছেন গজে করে। গজ মানে হচ্ছে হাতি, সে হাতির পিঠে আসে তার আগমন হয়েছে এবং সে এইখান থেকে এই বিসর্জনের পরেতে সে যাবে পালকিতে, অর্থাৎ সে পালকিতে যাওয়াটা হচ্ছে তাদের কাছে খুব শুভ লক্ষণ না। তারা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে এইবার কিন্তু আসলে ডিজাস্টার, অর্থাৎ ফসলের ধ্বংস হতে পারে কিংবা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, এইরকম একটা আশঙ্কা কিন্তু তারা যারা প্রবীণ হিন্দু তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এইরকম একটা আশঙ্কা আছে। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এইখানে যে নিরাপত্তার বিষয়টা, সেই নিরাপত্তার বিষয়টা আমরা রাজশাহীতে যিনি যারা আছেন কর্মকর্তারা বা প্রশাসনের কর্মকর্তাগণ, তারা আমাদেরকে জানিয়েছেন যে ব্যাপক পরিমাণ 3 স্তরের আসলে নিরাপত্তা দেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাক এবং আনসার বাহিনীও কিন্তু এখানে অনেকেই, এবং রাজশাহী যেটা আমি যতটুকু জানি, রাজশাহীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল রাজশাহী থেকে পূজা মণ্ডপের দশমী দিনের সর্বশেষ। ধন্যবাদ সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি এবং মেহেদী হাসান শ্যামল। এবার চলে যাচ্ছি পরের সংবাদে। নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু ইভেন্টে যোগ দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের শেষ দিনে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, যেখানে রোহিঙ্গা সংকট নিরসনে 7 দফা প্রস্তাব দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক, তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন হুমায়ুন কবির। নিউ ইয়র্কের আওয়ামী লীগের উগ্র আচরণে প্রমাণ করে তারা সন্ত্রাসী দল, এমন মন্তব্য করে তিনি বলেন, এতে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ ইনশাআল্লাহ। কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। দেশে অশান্তি সৃষ্টির একমাত্র শক্তি আওয়ামী লীগ ও ভারত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। জনতার ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, একটি দল 300 আসনে প্রার্থী চূড়ান্ত করে নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা করছে। নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টা লিপ্ত আছে, যারা নির্বাচনকে মেনে নিতে পারছে না। কেউ কেউ বলা শুরু করেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কি করতে পারবে? যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব। সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী 2 দিন আরও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
নিম্নচাপটি আজ রাতে উড়িষ্যা ও মধ্যপ্রদেশ এলাকা দিয়ে অতিক্রম করবে। এর প্রভাবে সাগর উত্তাল থাকবে। মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এর প্রভাবে উপকূলীয় এলাকার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর অঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হবে, তবে রংপুর, কুড়িগ্রাম ও সিলেট অঞ্চলের বৃষ্টিপাত তুলনামূলক কম হবে। উত্তর সাগর উত্তাল থাকবে। এই জন্য আমরা গতকালকেই 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এবং সমস্ত মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত। বৃষ্টি হয়তো আজকে রাত নাগাদ আরও বাড়বে, সেক্ষেত্রে আগামীকালকেও মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, উত্তর অঞ্চল অনেকটা কম হবে। দর্শক, আবহাওয়ার পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। লঞ্চঘাটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু পটুয়াখালীতে ভারী বৃষ্টি হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বড়ি আবহাওয়ার কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং পটুয়াখালী পায়রা বন্দর সহ যে সকল বন্দর রয়েছে তাদেরকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার ফলে কিন্তু এখানে স্থানীয় যে জেলেরা রয়েছেন, বিশেষ করে যারা সমুদ্রগামী যে জেলে রয়েছেন, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আগামী 4 তারিখ থেকে কিন্তু 22 দিনের যে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার আগে জেলেরা যখন সমুদ্রে যাবে ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু এই বন্যা আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা অনেকটা কিন্তু দুশ্চিন্তার ভিতরে রয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলে কিন্তু কৃষির উপরে নির্ভরশীল। এই মুহূর্তে কিন্তু অনেকের যে মাঠে যে বীজ রয়েছে সেই বীজগুলো কিন্তু এরকম যদি ভারী বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু জোয়ারের পানি 2 থেকে 3 ফুটের বেশি কিন্তু উচ্চতা হবে। ফলে এই সকল যে বীজ রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা দিনমজুর রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া যারা রয়েছেন, তারা কিন্তু এই বন্যা আবহাওয়ার কারণে ঠিক মতো কাজে যেতে পারছেন না, যার ফলে কিন্তু তাদের কিন্তু জীবনযাপনে অনেক ব্যাঘাত ঘটছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে রাঙামালি এবং গলজিপা, সেখানে কিন্তু অনেক ভেরিবাদ কিন্তু কাঁচা রয়েছে। টানা বৃষ্টির ফলে কিন্তু সেই সকল ভেরিবাদ গুলো কিন্তু অনেক ঝুঁকিতে রয়েছে এবং সেই সকল ভেরিবাদের পাশে যারা বসবাস করছেন তারা কিন্তু অনেকটা ঝুঁকিতে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই সকল ভেরিবাদের পাশে যারা রয়েছেন এবং এই সকল যে ঝুঁকিপূর্ণ ভেরিবাদ রয়েছে সেগুলো যে কোনো সময় যদি ভেঙে যায় তা মেরামতের জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে। তাদের জিও ব্যাগ থেকে শুরু করে তাদের যে লোকবল তারা প্রস্তুত রেখেছেন। আমরা পটুয়াখালী জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পটুয়াখালী দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় তাদের প্রস্তুত রয়েছে। তো পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদ। খোকন, আপনাকে ধন্যবাদ। ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে গাজার জলসীমার ফ্লোটিলায় নৌবহর পুরো ঘটনার আরও বিশ্লেষণের জন্য স্টুডিওতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ইশতিয়াক হোসেন। ইশতিয়াক, ফ্লোটিলার ইসরায়েলি হস্তক্ষেপ পুরো বিশ্ব নিন্দার ঝড়। পুরো ঘটনাকে কিভাবে দেখছেন এবং কি হতে যাচ্ছে আমাদেরকে যদি একটু আপনি জানাতেন। অবশ্যই। ফার্স্ট অফ, এটা হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, বিভিন্ন দেশের সহযোগিতায় 47টি কি 50টি আপনার নৌবহরের মাধ্যমে গাজায় যারা ফিলিস্তিনি আছে, আপনি জানেন যে আমরা সবাই জানি যে গত প্রায় 2 বছর ধরে কিন্তু গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলিরা। এই যে সেখানে যে দুর্ভিক্ষ আছে, সেখানে যে সাধারণ জনগণ আছে গাজাবাসী, তাদের উদ্দেশ্যে 47টি নৌবহরের মাধ্যমে ত্রাণ, সামরিক সরঞ্জাম অর্থাৎ মানে হসপিটালের জিনিসপত্র যেটা আছে সেগুলো পৌঁছেতেই আমাদের এই 47টি বহরে আপনার 500টি অধিকার কর্মী
আইনজীবী আছে এবং মানবাধিকার কর্মী আছে, যাদের মধ্যে বাংলাদেশেও কিন্তু আছে। বাংলাদেশের আলোকশিল্পী যে আছে শহীদুল ইসলাম, সেও কিন্তু আছে। এতে আমরা শুনেছি যে ছোট বড় 30টি জাহাজ একসাথে মুভ করছে। সঠিক সঠিক। প্রথম দিকে ছিল আপনার 47টি কি 50টি নৌবহর, এর মধ্যে ইসরায়েলি বাহিনী বিভিন্নভাবে অ্যাটাক করে আপনার 13টি সিজ করেছে। তো বর্তমানে এখন 30টি অনগোয়িং আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখন ব্যাপার হচ্ছে যে এর মধ্যেই যারা ইসরায়েল যেটা করেছে, তাদের যে নৌবহরগুলি আটকিয়ে দিয়েছে, তাদের মধ্যে তাদের ভিডিও, মোবাইল থেকে ভিডিও চিত্র যেগুলো আছে সব কিন্তু সরিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি আমরা পুরো বিশ্ববাসী এখন চাচ্ছে যে গাজায় যেন যুদ্ধটা, যে সংকটটা রয়েছে, সেটা থেমে যাক, কারণ অলরেডি 66,000+ মানুষ মারা গেছে। অফিসিয়ালি সেই মৃতের সংখ্যাটা আরও বেশি। সো যত দ্রুত সম্ভব তাদের এই যুদ্ধটা থেমে যাওয়া এবং যতটুকু সম্ভব বিশ্ববাসীর কাছ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানো, এটি হচ্ছে এখন মূল একটা ফ্যাক্ট। আচ্ছা, এখন তাহলে পরে ওইখানে যে তারা যে আসলে যেতে পারবে কি না, তারা কি মানে তাদের মাঝ সমুদ্রে যে তারা যে আছে, তারা কি আদৌ পৌঁছাইতে পারবে কিনা, মানে এখানে কি কি ধরনের বাধা তাদেরকে ফেস করতে হতে পারে? আচ্ছা, আমি লেট মি সে ওয়ান থিং। ইসরায়েল যে পোর্টটা দখল করে রেখেছে, সেটা দীর্ঘ সময় ধরে কিন্তু ওই পোর্টটা দখলে আছে ইসরায়েলিদের। আমাদের এই যে বহরটা যাচ্ছে, তাদের আরেকটা উদ্দেশ্য কিন্তু আছে, গাজায় ত্রাণ পৌঁছানোর পাশাপাশি সেই পোর্টটা, নদীপথে যে পোর্টটা, যে নদীপথটা আছে, ওই নদীপথে যে পোর্টটা, ওইটা পুনরায় যেন বিভিন্ন আন্তর্জাতিক মানুষ ওখানে যে যেতে পারে, আসতে পারে, সেই টার্গেটটাও কিন্তু আছে এনাদের, যে নৌবহরের মানুষগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনার কাছে জানতে চাই, যে এখন পর্যন্ত কি এই ধরনের কোনো তথ্য আছে যে ওইখান থেকে তারা কোনো ছোট বড় কোনো জাহাজকে তারা গুলি করেছে বা সেই সব জাহাজগুলোকে তারা সমুদ্রের সাথে মিলিয়ে দিয়েছে, এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে? কদিন আগে আল জাজিরার একটা প্রতিবেদনে আমি জানতে পারলাম যে যখন নৌবহর, এই যে গ্লোবাল সুমুট ফ্লোটিলা যখন ফার্স্টে শুরু হয়, তখন কিন্তু ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল, সো দ্যাট ওরা জায়গা মতো মানে গন্তব্যস্থলে না পৌঁছাতে পারে। পরে কিন্তু নেদারল্যান্ডস যুদ্ধজাহাজ পাঠিয়ে সেটা ট্যাকল দিয়েছে। সো হ্যাঁ, দেয়ার আর সাম চান্সেস যে এরকম ঘটনা ঘটতে পারে, এবং যখন এই নৌবহরগুলো পৌঁছাবে তখনই অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে ফাইনালি দে হ্যাভ রিচড দেয়ার ডেস্টিনেশন। ওকে, যাক, আমাদের স্টুডিওতে আপনাকে আবারও আমরা স্বাগত জানাই। আমরা শেষ করছি। ইশতিয়াক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পৌঁছে দিতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। ফেনী ও মুন্সিগঞ্জের আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। দুপুরে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 9 জন। দাগনভূঞার সিলোনিয়ার সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে নিহতর এই ঘটনা ঘটে। পরে আহত 9 জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। ভোরে কাঁচপুর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, একটি ট্রাকের চালক সহকারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খাগড়াছড়িতে 144 ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় সদর ও গুইমারা থানার 3টি মামলা করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। খাগড়াছড়ি সদর ও গুইমারা গত শনিবারে 144 ধারা জারি করা হয়। এর মধ্যে শনিবার খাগড়াছড়ির সদর এলাকায় 144 ধারা ভঙ্গ করে হামলা ভাঙচুর হয়। অন্যদিকে রোববার দুপুরে গুইমারা থানা এলাকায় 144 ধারা ভঙ্গ করে হামলার 3 জন নিহত হয়। এই সব ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ পরিবহন, বিক্রয়, ক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে রয়েছে জেল জরিমানার বিধান। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এমন খবরে জেলায় নিবন্ধিত 43,000 জেলে পরিবারের দিন কাটছে হতাশায়। জেলেদের অভিযোগ, এ সময়ে 25 কেজি করে চাল দিলেও তাতে চলে না সংসার। এখন 22 দিনকার অভিযান আসছে, 22 দিনকার অভিযানের ভিতরে আমরা এখন এই যে নাও জাল দুইয়াটে উড়ে লাইতাছি। আমাকে তো যেই চাল যাই চাইলে হয় না, আমরা কই যাই কই খাই। হ্যাঁ, আমাকে যদি একটা কর্ম যদি করে দিত তাইলে আমরা খাইতাম বা বাঁচতে পারতাম। কেমনে চলুম 22 দিন? আমাকে তো বউ আছে, পোলাবেন আছে, সংসার আছে, কিস্তি আছে। 5 জন 6 জন গাঙ্গো যাই গিয়া 2000 মাছ পাই না, আমি দিতাম তেলার পয়সা, না দিতারে কিছু। সরকার যদি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মোবাইল কোড অব্যাহত থাকবে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স কমিটির অভিযান মোবাইল কোড অব্যাহত থাকবে এবং এই আইন অমান্যকারীকে অনধিক 2 বছরের কারাদণ্ড এবং অনধিক 5 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হবে বলে জানান জেলা পুলিশ সুপার। মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফল করার জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে এখানে যে 3 নদীর মোহনা আছে, এই মোহনাকে কেন্দ্র করে যে সমস্ত জায়গা অভয়ারণ্য আছে সে সমস্ত জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে এবং নৌ পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানের এ সময়টাতে কোনো জেলে মাছ ধরতে নদীতে নামলে তাদেরকে আইনের আওতায় আনার কথা বললেন জেলা প্রশাসক। যখন এই অভিযানটা চলবে আমরা চেষ্টা করব যাতে কোনো জেলে যাতে এই নদীতে তারা ইলিশ মাছ ধরতে যেতে না পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারাই এই সময়টাতে অবৈধভাবে নদীতে ইলিশ মাছ সহ যে কোনো মাছ ধরতে যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান সফলভাবে বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। এবার খেলার খবর, ক্রিকেট। আজ শুরু হচ্ছে বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ মিশন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানারা। 2 দলই চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাই পর্বের মধ্য দিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তবে এক্ষেত্রে এগিয়ে পাকিস্তান, বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয় তারা। বিপরীতে রানার আপ হিসেবে মূল পর্বে আসে জ্যোতি বাহিনী। এছাড়া বাছাই পর্বে বাংলাদেশকে 7 উইকেটে হারানোর অভিজ্ঞতা আছে পাকিস্তানের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আজ বিজয়া দশমী, বিজয়ার্চনে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। মন্দিরে মন্দিরে সিঁদুর খেলার ধুম। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির নেতারা। অস্থিতিশীলতার জন্য দায় চাপালেন আওয়ামী লীগ ও ভারতের উপর। গভীর নিম্নচাপের ফলে উত্তাল সাগর, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা। আরও 2-3 দিনের বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর। এবং ফ্লোটিলার 30 নৌযানের গাজামুখী যাত্রা অব্যাহত। বহর থেকে 2 শতাধিক অধিকার কর্মী আটক। ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।